ঈদের দুদিন আগে অর্থাৎ বুধবার যেখানে ১৩,৪৭১টি নমুনা পরীক্ষা হয়েছিল, সেখানে ঈদের দিন নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৩,৭৫৮ জনের এবং পরীক্ষা কমেছিল তার আগের দিনও। সেদিন প্রায় ৮,০০০ নমুনা পরীক্ষা হয়। ঈদের পরদিন শনিবার দেশে করোনা ভাইরাসে ২২ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যুর এই সংখ্যা চলতি মাসের শুরুর দিকের দৈনিক মৃত্যুর অর্ধেকেরও কম। কিন্তু এই স্বস্তিতে শঙ্কা, ঢাকায় ২ রোগী করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, এবং তিনি চেয়ারম্যানও ওই বিভাগের, এবং স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে এবং ঈদ মোবারক। যেহেতু এখনও ঈদের আমেজ আছে, কিন্তু শঙ্কা, সন্দেহ সব কিছু মিলিয়ে আসলে অধ্যাপক নাজমুল ইসলাম, মানে করোনার যে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে দুজনকে সন্দেহ করা হচ্ছে, মানে এটা কি কনফার্ম হয়েছে না এখনো সন্দেহের পর্যায়ে আছে? ধন্যবাদ। ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। যে প্রশ্নটি আপনি করেছেন সেই প্রশ্নটি আপনি না করলে আমিও করতাম। ব্রিগেডিয়ার নাসির যে কথাটি বলেছেন, ভারতীয় ভ্যারিয়েন্টকে তারা চিহ্নিত করেছেন, আমি জানি না তিনি কোন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে এটি বলেছেন। এটি সম্ভবত বক্তব্যের যেটি বলা উচিত ছিল তিনি সেটি সঠিক বলেননি। তার কারণ হলো, ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা সেটি তখনই জানা যাবে যখন জেনোম সিকোয়েন্সিং করা হবে। তার আগ পর্যন্ত আপনি একজন করোনা আক্রান্ত রোগী, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কিনা এই পরীক্ষার মাধ্যমে সেটি জানতে পারবেন। কেউ ভারত থেকে ফিরে এলেই সে ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে আসবে তা কিন্তু নয়। কিন্তু শঙ্কার জায়গাটি হলো নিয়ে আসতে পারে, সেই জন্যই কিন্তু এত আয়োজন। কাজে আমাদের মনে হয় যে আমরা যারা দায়িত্বপূর্ণ পদে আছি, যারা একটি কথা বললে সে কথাটি সবাই খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন, আমাদের সেই দায়িত্বের জায়গা থেকে আমাদের খুব নিশ্চিত হয়ে গণমাধ্যমের সামনে কথা বলা উচিত, যাতে করে সেটি কোনো বিভ্রান্তি তৈরি না করে। আচ্ছা অধ্যাপক নাজমুল ইসলাম, তাহলে আরেকটা দিক আছে এই ঘটনার, যে উনি এটাও বলেছেন যে তিনি ভারত থেকে এসেছেন। মানে ভারত থেকে তিনি ঢাকায় আসলেন কি করে? তার তো বর্ডারে কোয়ারেন্টাইন করে তারপরে ঢাকার পথে আসার কথা। এই প্রশ্নটিরও আমি আপনাকে উত্তর দিতে চাই। সেটি হলো, ভারত থেকে যারা আসছেন বাংলাদেশে ৩টি সীমান্ত দিয়ে তারা আসতে পারেন: বুড়িমারি, আখাউড়া এবং বেনাপোল। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বেনাপোল সীমান্ত দিয়ে আসেন এবং সেখানে কিন্তু খুব কঠোরভাবেই কোয়ারেন্টাইন করা হচ্ছে। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, খুব কঠোরভাবেই কোয়ারেন্টাইন করা হচ্ছে। কেবলমাত্র যাদের বিশেষায়িত চিকিৎসা সেবা পাওয়ার কোনো সুযোগ আছে বা প্রয়োজন আছে, তাদেরকেই নিকটবর্তী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। সেখানেও যদি তাদের সেবাটি নিশ্চিত করবার মতন পর্যাপ্ত সুযোগ সুবিধা কমতি থাকে, তাহলে তাদেরকে ঢাকায় রেফার করা হচ্ছে। কাজেই এই বিষয়টি কিন্তু তাদের কোয়ারেন্টাইন করা হয়নি এই কথা বলবার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যেটি জানি সেটি হচ্ছে বিশেষ ক্ষেত্রে রোগীকে কিন্তু ঢাকায় রেফার করা হচ্ছে এবং সেটি পুলিশ প্রহরায় নির্দিষ্ট কেন্দ্রে পাঠানো হচ্ছে। সেখানকার চিকিৎসকরা তাদের দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। যাদের ভর্তির প্রয়োজন হচ্ছে না বা সুস্থ হয়ে যাচ্ছেন, তাদেরকে কিন্তু আগের জায়গাটি ফেরত পাঠানো হচ্ছে। কাজেই এই বিষয়টি ব্রিগেডিয়ার নাসির যেটি বলেছেন সেটি আমরা যাচাই বাছাই করে দেখব, তারা কেমন করে এলেন, আদৌ তারা রেফার হয়ে এসেছেন কিনা, অথবা যেটি বলি আমি, বাংলাদেশের সীমান্ত কিন্তু অত্যন্ত পোরাস। বৈধ পথে যেমন বাংলাদেশ থেকে অনেকে যাচ্ছেন বিদেশে, আমরা কিন্তু জেনেছি অবৈধভাবেও কেউ যাওয়া আসার চেষ্টা করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু তারা আটক হয়েছেন। কাজে সেরকম পরিস্থিতি কিনা এটা আমরা নিশ্চিত করে জেনেই মন্তব্য করতে চাই। তবে আপনাকে আমি এর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, ঢাকায় ভারতীয় ভেরিয়েন্ট কেমন করে এলো? গত মাসের শেষ সপ্তাহেও কিন্তু জেনোম সিকোয়েন্সিং করে প্রথমবারের মতো ভারতীয় ভেরিয়েন্ট কিন্তু চিহ্নিত হয়েছে, যেটি গণমাধ্যমের মধ্য দিয়ে আমরা কিন্তু পুরো দেশবাসীকে জানিয়েছি। তারা কিন্তু যথাযথ নিয়মের মধ্য দিয়েই ঢাকায় এসেছিলেন এবং সেখানে তাদেরকে কিন্তু শতভাগ কোয়ারেন্টাইন করা হয়েছে, শতভাগ কন্টাক্ট ট্রেসিং করা হয়েছে এবং সৌভাগ্যবশত সেই কন্টাক্ট ট্রেসিং এ কাউকে সংক্রমিত অবস্থায় পাওয়া যায়নি। সেটি আমাদের জন্য অত্যন্ত স্বস্তির খবর। কিন্তু পাশাপাশি আমরা এটি আপনাকে খুব জোর দিয়ে বলতে চাই, কন্টাক্ট ট্রেসিং এর কাজটি প্রতিটি কেসের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে করা হচ্ছে। যারা দায়িত্বে আছেন তারা কিন্তু তাদের নিজেদের দায়িত্বের সম্পর্কে শতভাগ সচেতন। এই জায়গায় আমরা আপোষ করছি না, আপোষ করবার কোনো সুযোগ নেই। কিন্তু এর পাশাপাশি আমরা এই কথাটিও সবাইকে অনুরোধ করতে চাই খুব বিনয়ের সঙ্গে, সেটি হলো, যে কোনো অবস্থাতেই সরকারকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বা স্বাস্থ্য বিভাগকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা কিন্তু আত্মহত্যার শামিল হতে পারে। কারণ একজন মানুষ যদি তথ্য গোপন করে
ভুল তথ্য দিয়ে এসে সেই ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ আশপাশে কমিউনিটিতে ছড়িয়ে দেন, তাহলে সেটির কিন্তু চরম মূল্য দেয়া লাগতে পারে। কাজেই এই ধরনের হঠকারী কাজ কেউ যেন না করেন, সেইটি আমাদের বিনীত প্রার্থনা। তার কারণ হলো ভারতীয় ভ্যারিয়েন্টের যে তাণ্ডব আমরা দেখেছি ভারতে, সেটি যেন আমরা ভুলে না যাই। সেরকম পরিস্থিতি আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশে দেখতে চাই না। এই কারণেই এত বেশি সাবধানতা। অধ্যাপক সাইদুর রহমান, মানে পুরো গোটা ব্যবস্থাপনায় আপনার আসলে পর্যবেক্ষণটা কি? মানে ব্যবস্থাপনার শেষ অংশটুকু আমি যেটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যে এখানে কয়েকটা বিষয় একসাথে আসছে, যেটা আমরা গত 10 দিন যাবত প্রথম আমরা খেয়াল করেছি একটা লকডাউনের ইফেক্ট। আজকে যে কথাগুলো বলছি আমরা, যে আজকে সংক্রমণ এত, মৃত্যু এত মাসে কমে গেছে, সবগুলো যে দুটো জিনিসের বেনিফিট, সেটা হচ্ছে গণপরিবহন বন্ধ ছিল, শপিং মল বন্ধ ছিল, আর কিছু বন্ধ ছিল না বাংলাদেশে। আর শিক্ষা প্রতিষ্ঠান তো 1.5 বছর যাবতীয়। তাহলে এই অবস্থায় আমরা যে বেনিফিটটুকু পেলাম সেটা গণপরিবহন এবং শপিং মল, সে দুটো গত 7 দিন যাবত খোলা আছে। এইবার ঈদ উপলক্ষে 30 থেকে 40 লক্ষ মানুষ, আপনারা দেখেছেন মিডিয়া, আপনারা দেখিয়েছেন কিভাবে তারা ঢাকা থেকে বাইরে যাচ্ছে। এই যে মানুষের মুভমেন্ট, এটাই তো মূলত আসলে যেটা বলছেন সবাই, যে ভ্যারিয়েন্ট তৈরি হওয়া এবং ভ্যারিয়েন্টের মানে একজন থেকে আরেকজনের মধ্যে যাওয়া, দুটো বিষয় এই মুভমেন্টের কারণে ঘটবে। এবং এর মধ্যে আরেকটা কন্ট্রিবিউটর হচ্ছে যে আমাদের খুবই অল্প 3-4%, 5% মানুষ এখন পর্যন্ত কম ফুল ভ্যাকসিনেটেড, 3%-এর একটু বেশি, আর বাকিরা হয়তো 5% হয়ে যাবে সবটুকু শেষ হলে পরে। সো পুরো পপুলেশনে মাত্র 3 থেকে 5% ভ্যাকসিনেটেড লোক। এরকম ফেরিঘাটের চিত্র যেটা দেখাচ্ছেন, এরকম চিত্র সারা দেশে 30-40 লক্ষ লোক চলে গেছে, এবং ওনার আগামী 3-4 দিনে আসবেন। আমি এই জায়গাটায় জোর দিতে চাই, এখন পর্যবেক্ষণ যেটাই হোক, আমাদেরকে এই মানুষদের ফিরে আসাটাকে নিয়ন্ত্রণ করতে পারতে হবে, যেন নিয়ন্ত্রিত ভাবে এইভাবে যেন আবার ফেরত না আসেন ওনারা। তাহলে আমাদের যে মিউটেন্ট ভ্যারিয়েন্ট আসলে হবেই। পৃথিবীতে 30টি দেশে এখন ইন্ডিয়ান মিউটেন্ট ভ্যারিয়েন্ট আছে। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টকে আমরা আটকে ফেলবো, অবশ্যই চেষ্টা করব। ইংল্যান্ডে ইতিমধ্যে মানে যারা স্ট্রিনজেন্ট কোয়ারেন্টাইন আইন আছে, যারা নাকি 1700 পাউন্ড জমা না দিয়ে যে দেশে ঢোকা যায় না, সেই দেশেই কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে 600-এর উপরে মিউটেন্ট ভ্যারিয়েন্ট। এবং আজকে আপনারা জানেন বরিস জনসন বলে ফেলেছে যে তাদের যে লিফটিং প্ল্যান ছিল লকডাউন, সেটা 1 মাস পিছাতে হবে শুধুমাত্র এই ভ্যারিয়েন্টের উপস্থিতিতে। এবং সেটা কিন্তু মাত্র 2টো কেস, আমি ক্লিয়ারলি বলতেছি যে 2টো মাত্র কমিউনিটি কেস পাওয়ার কারণে ইংল্যান্ডের এক্সপার্ট কমিটি কালকে বসে রিকমেন্ড করেছে, প্রধানমন্ত্রী আজকে বলেছে ইংল্যান্ডের, যে আসলে আমাদেরকে প্রায় 1 মাস পিছাতে হবে। সো ইন্ডিয়ান মিউটেন্ট এই ভ্যারিয়েন্টের উপস্থিতি একটি দেশে কি ভয়াবহ অবস্থা করতে পারে, এটা আসলে বোঝা গেল। এবং সেখানে কিন্তু জেনোম সিকোয়েন্সিং এ আমাদের যে সামর্থ্য, ইংল্যান্ড এ পর্যন্ত প্রায় 5 লক্ষ সিকোয়েন্স করেছে। পজিটিভ কেসের 50% তারা জেনোম সিকোয়েন্স করে, আমরা সেখানে less than 1% করি। অতএব আমাদের এই ব্যাপারগুলো বুঝতে হবে যে আমাদের কিন্তু জানা বোঝা যেটা আমরা দেখতে পাই, সেটা আসলে একটা অল্প অংশ মাত্র সত্যিকারের বাস্তবতা। এটা আমাদের সীমাবদ্ধতা, কিন্তু এটা যদি আবার আমরা ইগনোর করি, তাহলে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে আসলে আমরা ঝুঁকির মধ্যে পড়ে যাব। অতএব আমাদের বাস্তবতাটা মনে রাখা ভালো, যে আসলে আমরা একদম আগ্নেয়গিরির মুখে আছি। অতএব এটাকে ইন্টারসেপ্ট করতে না পারলে টাইমলি, এবং সেক্ষেত্রে ইন্টারসেপশনের জায়গায় সবগুলো সেক্টর ইন্টারসেপ্ট করতে হবে। 1 নম্বর মানুষের মুভমেন্ট, 2 নম্বর আমাদের ভ্যাকসিনের অ্যাভেইলেবিলিটি এনশিওর করা, 3 নম্বর টেস্টিং ফ্যাসিলিটিস বাড়ানো, 4 নম্বর মলিকুলার সিকোয়েন্সিং এর অ্যাবিলিটি বাড়ানো। মানে আপনি যে এই কাজগুলোকে একসঙ্গে সিনক্রোনাইজড রয়েছে আগামী 10-15 দিনের মধ্যে মানে ভালোভাবে ডেভেলপ করতে না পারি, আমরা কিন্তু আসলে এই আগ্নেয়গিরির মধ্যে থেকে আমাদের একেবারে পাশে পৃথিবীতে একটি উদাহরণ নেই ভিয়েতনাম ছাড়া। ভিয়েতনামে পরবর্তীতে হয়েছে যে পাশের দেশে বড় ধরনের সংক্রমণ, আর প্রতিবেশী দেশ বেঁচে গেছে। এটা আমেরিকা পারে নাই মেক্সিকো থেকে, মানে পৃথিবীতে কোনো দেশে ঘটনাটি ঘটেনি। অতএব আমাদেরকে এটা মানসিক না, শুধুমাত্র সকল ধরনের বৈজ্ঞানিক, প্রশাসনিক, সকল ধরনের বল প্রয়োগের প্রস্তুতি, এগুলো আসলে থাকতে হবে। মানসিক প্রস্তুতি তো থাকতেই হবে এটাকে মোকাবেলার জন্য যা যা প্রয়োজন। যে ভারতের পাশের দেশ নেপালে তো এখন ভয়াবহ পরিস্থিতি, তারা তো প্রায়, নেপালের স্বাস্থ্য বিভাগ তো একেবারে ভেঙে পড়েছে, তারা প্রায় মানে আত্মসমর্পণই বলা যায় এরকম অবস্থায় চলে গেছে। তাদের যে জনবল, যে সামর্থ্য ছিল, সেটা আসলে ওভার। সেই জায়গা থেকে আমাদের তো সতর্ক। এবং আপনি যেটা বলছিলেন যে সিকোয়েন্সিং করা, আমি যদি আপনার 4 নম্বর পয়েন্ট থেকে উপরের দিকে আসি, অধ্যাপক নাজমুল ইসলাম, মানে নেপালের অবস্থা আমরা দেখছিলাম, এবং গতকাল আমি একটা খবরে দেখছিলাম যে বলা হচ্ছে যে ভারতের যে ভ্যারিয়েন্ট, এটা আসলে যুক্তরাজ্য এবং যে ব্রাজিল ভ্যারিয়েন্ট, যেটা খুবই ভয়াবহ ছিল একসময়, তার চেয়েও ভয়াবহ বলা হচ্ছে এই ভ্যারিয়েন্টটাকে, বেশি সংক্রামক। তো এখানে আসলে কোয়ারেন্টাইন, কন্ট্রাক্ট ট্রেসিং এবং সিকোয়েন্সিং খুবই গুরুত্বপূর্ণ। অধ্যাপক সাইদুর রহমান বলছিলেন, মানে এই জায়গায় আসলে ম্যানেজমেন্টটা ঠিকভাবে হচ্ছে কিনা, আমরা সিকোয়েন্সিংটা ঠিকমতো করছি কিনা, নাকি আমাদের এখানেই আবার অন্য কোনো ভ্যারিয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে, মানে আমরা তো বুঝতেও পারবো না যদি আমরা সিকোয়েন্সিংটা ঠিকমতো না করি।
ধন্যবাদ আপনাকে। সিকোয়েন্সিং কিন্তু হচ্ছে 20 থেকে 26টি প্রতিষ্ঠান প্রতিনিয়ত সিকোয়েন্সিং করছেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমাদের সামগ্রিক যে সামর্থ্য, গত 50 বছরে আমরা যে সামর্থ্যের জায়গাটি তৈরি করবার চেষ্টা করেছি বা আমরা যেটুকু চেষ্টা করে পারিনি, সেটি কিন্তু এক বছরে তৈরি করে ফেলা সম্ভব নয়। যিনি অণুজীব বিজ্ঞানী ল্যাবরেটরিতে বসে সিকোয়েন্সিং করেন, এই কাজটি শিখবার জন্য কিন্তু তাকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়। আমরা কিন্তু একদিনে সেটি তৈরি করে ফেলতে পারিনি, কারণ তাদের পেছনে যে বিনিয়োগ করতে হয়, সেই বিনিয়োগের জায়গাটিতে আমরা কতখানি করেছি এইটি কিন্তু একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে। শত সীমাবদ্ধতার পরেও কিন্তু সিকোয়েন্সিং প্রতিদিন হচ্ছে, নিয়মিত বিরতিতে হচ্ছে। বিশেষ করে ভারত প্রত্যাগত যে সমস্ত যাত্রীরা আছেন এবং ইউকে প্রত্যাগত এবং অন্যান্য প্রতিটি জায়গাকে ধরে ধরেই কিন্তু বৈজ্ঞানিক যেই পদ্ধতি আছে সেটি অনুসরণ করেই হচ্ছে। কিন্তু আমাদের যেহেতু হিউম্যান রিসোর্সের সীমাবদ্ধতা আছে, সেই কারণে কিন্তু একই মানুষকে সিকোয়েন্সিং এ সময় দিতে হচ্ছে, একই মানুষকে কিন্তু আবার এই যে করোনার সাধারণ যে পরীক্ষাটি পজিটিভ হয়েছে কি হয়নি সেটিও কিন্তু তাকে দেখতে হচ্ছে। কাজেই সেইখানে আমাদের কষ্ট সীমাবদ্ধতা আছেই, কিন্তু সিকোয়েন্সিং চলছে, এটি চলবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ফলাফল যাই হোক না কেন, করোনার চিকিৎসা, করোনার ব্যবস্থাপনা এবং সামগ্রিকভাবে মানুষের যে দায়িত্ববোধের জায়গাটি, এই সমস্ত কিছু কিন্তু একই সুতায় আসতে হবে। আপনি শুধু সিকোয়েন্সিং করলেন, আপনি টেস্টের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেলেন, কিন্তু সাধারণ মানুষ যাদের জন্য এত আয়োজন, তারা তোয়াক্কা করলেন না, ভ্রুক্ষেপ করলেন না, একেবারে যেমন খুশি তেমন আচরণ করলেন। সেইটি কিন্তু সমস্ত উদ্যোগকে ধ্বংস করে দেবে, নষ্ট করে দিবে। সেই জায়গাটিতেই আমরা স্বাস্থ্য বিভাগ থেকে বারবার আমাদের সংখ্যার কথা বলি, বারবার আমাদের পরামর্শগুলোর কথা বলি, যেগুলো কখনো কখনো অনুসরণ করা হয়, কখনো কখনো সেগুলো শতভাগ অনুসরণ করা হয় না। যেই লকডাউনের কথা আমরা বলছি, যেই সীমিত বিধিনিষেধের কথা আমরা বলছি, শত সীমাবদ্ধতার পরেও আপনি দেখেন 1 মাসে পরিস্থিতির কতখানি উন্নতি হয়েছে। আমরা যদি আক্ষরিক অর্থে 15টা দিন শতভাগ মেনে চলতাম, তাহলে 365 দিনের 350টি দিনই কিন্তু আমরা আনন্দ উৎসব যেভাবে করতে চাই সেটি করতে পারতাম। দুর্ভাগ্য হচ্ছে এটি যে ওই 15টা দিনের যে আত্মত্যাগ করা, যে ত্যাগ করা, সেইটি করবার মানসিকতাটি এখনো আমাদের তৈরি হয়নি। না, গত এক বছরে তো আমরা সেই মানে সেই পরিবেশটাও তৈরি করতে পারলাম না। এবারের ঈদে আমি গণমাধ্যমে দেখছিলাম অধ্যাপক সাইদুর রহমান বলছেন যে 20 থেকে 30 লাখ, কিন্তু আমি গণমাধ্যমে দেখেছি প্রায় 65 লাখ মোবাইল ইউজার তারা ঢাকা ছেড়েছেন ঈদের আগের দিন সন্ধ্যার আগ পর্যন্ত। এবং যারা মোবাইল ব্যবহার করেন না, যারা শিশু, সেই সংখ্যা হিসাব করলে তো প্রায় 1 কোটি মানুষ ঢাকা ছেড়ে গেছেন। আবার এই 1 কোটি মানুষ ঢাকায় ফিরবেন। অধ্যাপক সাইদুর রহমানের শঙ্কা যে এদেরকে কি ব্যবস্থাপনায় আসলে ঢাকায় আনা গেলে কিছুটা সেফ হওয়া যাবে। দেখুন, এই সংখ্যা 30 বা 65 বা 1 কোটি, এই সংখ্যা কিন্তু কেবলই সংখ্যা যদি সেই সংখ্যাকে আপনি বাস্তবের সঙ্গে মিলিয়ে ব্যবস্থাপনার মাঝে নিয়ে আসতে না পারেন। তার কারণ হলো যারা গিয়েছেন সেখানে যেমন অতি উচ্চ শিক্ষিত মানুষরা আছেন, সেখানে কিন্তু একেবারেই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ আছেন যিনি এর কোনোটি সম্পর্কেই ধারণা রাখেন না। এই মিশ্র মানুষকে কিন্তু আপনি ম্যানেজ করা, ব্যবস্থাপনায় নিয়ে আসা কিন্তু মোটেও সহজ কাজ নয়। সরকার যদি কঠোর অবস্থান নেয়, সেখানে এক ধরনের সমালোচনা হয় যে এই কঠোর আচরণ, রূঢ় আচরণ একেবারেই যথাযথ নয়। সরকার যদি শিথিল একটি ব্যবস্থা নেয়, সেটিও কিন্তু আমরা দেখি প্রচন্ড সমালোচনার মুখে পড়ে যায় যে কেন এত শিথিলতা দেখা হলো, কঠোর হলে কি বা ক্ষতি হতো। সরকার বরাবরই মধ্যপন্থা নিয়েছে। আমরা কিন্তু সরকারের মধ্যপন্থা নিলে কি সংক্রমণ কমানো যাবে? অধ্যাপক সাইদুর রহমান, মানে সংক্রমণ কমানোর ক্ষেত্রে আপনি বলেছেন যে কঠোর হওয়া প্রয়োজন, না হলে আমরা তো, আমার উদাহরণ ভারত আছে, উদাহরণ নেপাল আছে, মানে সেই জায়গা থেকে আপনি মানে কি ম্যানেজমেন্ট? সরকারের তো মধ্যপন্থায় যাওয়ার কোনো সুযোগ নেই। মানুষকে বাঁচাতে গেলে তাকে তো কঠোর হতেই হবে বা একেবারে ছেড়ে দিতে হবে, যেটা হলো। আমি সহজ করে বলি, দেখবেন আপনি প্রথমে বলেছিলাম মানুষের চলাচলের উপর নিয়ন্ত্রণ। খেয়াল করবেন, আমি ক্রনোলজিক্যালি কিন্তু আমি সিকোয়েন্সিং ছিল লাস্টে। তো চলাচলের উপর নিয়ন্ত্রণ বিষয়টা তো আসলে স্বাস্থ্য বিভাগের করণীয় না, মানে খেয়াল করতে হবে। কিন্তু সংক্রামক ব্যাধি আইন অনুযায়ী স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক, চিফ অফ আর্মি, সিএনসি, এই পুরো মহামারী লড়াইতে। কিন্তু এই মানুষের চলাচল বন্ধ করার কাজ তো নিশ্চয়ই স্বাস্থ্য বিভাগের লোকেরা করবেন না। এই কাজটি যারা করবেন তাদের মাধ্যমে এই কাজটি করা হলো কিনা, এই ব্যাপারটা আমরা উত্থাপনই করতেছি না প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি 30 লাখ থেকে 1 কোটি যেটা বললেন প্রফেসর নাজমুল, সংখ্যাটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি স্পষ্ট বলতে চাই, আপনি যেটা বলেছেন মধ্যপন্থা
কোনো সমাধান না, অন্তত মহামারীর ক্ষেত্রে। আমি উদাহরণ দিলে সবাই বলে যে কেন বিদেশের উদাহরণ দেন, কিন্তু বাবা আমি কি বাংলাদেশের উদাহরণ তার দেওয়ার উপায় নেই আমার। মানে আমাকে তো বলতে হলে বলতে হবে যে একটু আগে যে জন্য বললাম যে যুক্তরাজ্যের মতো দেশ 1700 পাউন্ড জমা দিয়ে তার দেশে ঢুকতে হচ্ছে, না দিলে ঢুকতে দিবে না। লকডাউন ভায়োলেট করলে 10 বছরের জেল। আমি কঠোরতার মাত্রা বুঝতে বলছি। অস্ট্রেলিয়ার মতো দেশ, ভারত থেকে ফিরে যাওয়া নিষিদ্ধ, যদি ধরা পড়ে $66,000 US ডলার জরিমানা। মানে আমি বুঝার জন্য বলছি যে কঠোরতার মাত্রা কতটুকু। আমরা কি সেই লেভেলে কঠোরতা বলি বাংলাদেশে? তা তো বলি না। কিন্তু ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরকে আমি মনে করি এখনো যদি আগামী এই যে মানুষ যে 30 লাখ থেকে 1 কোটি যে সংখ্যাই হোক না কেন, তাদের ফিরে আসা যদি এইভাবে ফিরে আসে, তাহলে আমরা যেই দেখতে পেয়েছি ভারতের অবস্থা, দেখতে পেয়েছি নেপালের অবস্থা, আমরাও একটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবো। এখন প্রশ্ন হলো 16 কোটি মানুষ যারা আইন মানলাম, যারা ঘরে থাকলাম, যারা মাননীয় প্রধানমন্ত্রীর আকুতি শুনলাম, যারা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা শুনলাম, এই 16 কোটি 16.5 কোটি মানুষের প্রতি রাষ্ট্রের দায়িত্ব বেশি, নাকি যারা দায়িত্বহীন আচরণের মধ্য দিয়ে সমগ্র এই 16.5 কোটি মানুষের জীবনকে ঝুঁকিগ্রস্ত করলো, সমগ্র দেশের অর্থনীতিকে ঝুঁকিগ্রস্ত করলো, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব মমত্ব বেশি? আমি রাষ্ট্রকে এই সিদ্ধান্ত নিতে হবে। আসলে যারা সরকার পরিচালনার দায়িত্বে, এই কঠোরতা সিদ্ধান্ত ওনাদের নিতে হবে। উনি কি এইভাবে যে মানুষগুলো বেয়ে বেয়ে গ্রামে ঈদ করতে যাচ্ছে, এমন না যে ওনার কোনো বিরাট বিপদ হয়ে গেছে, ওনার এমন না দেশে কোনো যুদ্ধ লেগে গেছে, যিনি ঈদ করতে এইভাবে যাবেন তার প্রতি দায়িত্ব, তার জন্য ফেরি খুলে দিবেন। আর যেই 16 কোটি মানুষ এই 1 বছর যাবৎ কঠোর মানে নিজেকে সংযমের মধ্যে রেখেছেন, ঘরে থাকছেন দিনের অধিকাংশ সময়, বছরের অধিকাংশ সময়, সকল নিয়ম মানলেন, তার প্রতি তার জীবনের, তার প্রাণ রক্ষার জন্য কোনো ইন্টারভেনশন করবেন না। অর্থাৎ কঠোরতা নয় ব্যাপারটা হচ্ছে দায়িত্ববোধের। সরকার আসলে কার প্রতি দায়িত্ব পালন করবেন? যিনি তার নির্দেশ মানলেন, যিনি নাকি আন্তর্জাতিক আইন মানলেন, যিনি আসলে সংক্রমণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখলেন, তার পক্ষে সরকার থাকবে? নাকি সরকার যারা আইন ভাঙলেন, যারা বলবেন যে যারা নাকি নিয়ম ভাঙলেন, যারা একটা ঈদ করার জন্য সমগ্র জাতিকে ঝুঁকির মধ্যে ফেলেন, তার প্রতি মমত্ব দেখাবেন? অতএব আমি এই ব্যাপারে খুবই স্পষ্ট বলতে চাই যে কঠোর হতে হবে, এবং এক্ষেত্রে একটা যৌক্তিক কঠোরতা প্রয়োজন। এই যুক্তিটা কি? বিজ্ঞানের যুক্তি। বিজ্ঞান বলছে মানুষের মুভমেন্ট রেস্ট্রিক্ট করতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে আপনার বাড়িতে থেকে ঈদ করেন। সেটি যারা ভায়োলেট করলেন তাদের প্রতি আপনাদের মমত্ব, রাষ্ট্রের বা সরকারের দায়িত্বপ্রাপ্তদের। আর যারা তাদের আদেশ মেনে ঘরে বসে রইলেন, ঈদের নামাজ পর্যন্ত বিশেষ আইনে ঘরে পড়লেন, তাদের প্রতি মমত্ব রইল না। এটা আমি মনে করি যে ঠিক হয়নি। এই কঠোরতাটি এখনো দেখাতে হবে। 4টি জেলাকে ঘেরাও করে ফেলতে হবে। আমার যতই খারাপ শোনা, এটাকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে ঘেরাও করতে হবে। 14 দিনের মধ্যে এই 4 জেলায় কোনো মানুষকে ঢুকতে দেওয়া উচিত হবে না। এটা একদম স্পষ্ট। জরুরি প্রয়োজন ছাড়া, বিশেষ অনুমতি ছাড়া এই আগামী 14 দিন যারা ঢাকার বাইরে গিয়েছেন, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরের বাইরে গিয়েছেন, তাদেরকে এই শহরগুলোতে বাইরে, কারণ তারা সবাই নিজের বাড়িতে গিয়েছেন। অতএব সেখানে কিন্তু আসলে আমরা যে কথাটা বারবার বলি, খাবার দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, সে প্রয়োজনটি তুলনামূলক কম, কারণ উনি নিজের বাড়িতে ফিরে গিয়েছেন। অতএব ওনাকে যতটুকু সাহায্য দেওয়া যায় দেওয়া দরকার, কিন্তু এই 4টা জেলাকে যদি ঘেরাও করে রাখতে হবে, এবং এই 4 জেলায় ইন্টেন্সিভ যে কথাটা বলছি, তখন সেখানে এই 4 জেলাতে পরীক্ষা করে করে আমাদের চেষ্টা করতে হবে। এবং এখানে আমি সিকোয়েন্সিং এর কানেকশন একটা কথা আজকে বলে রাখি, স্মার্ট পিসিআর ইন্ট্রোডিউস করতে হবে। প্রফেসর নাজমুল আছেন, উনি স্মার্ট মানুষ, ওনাকে বলবো যে স্মার্ট পিসিআর ইন্ট্রোডিউস করেন। ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছাড়া বাকি সব ভ্যারিয়েন্ট ওই এমনিতে যদি সিকোয়েন্সিং করতে লাগবে, আমি আজকে রেকর্ডে বলতেছি 200 পাউন্ড, আর এটা লাগবে 10 পাউন্ড, একেবারে 20 ভাগের 1 ভাগ খরচে এই বাকি 4টা ভ্যারিয়েন্ট, ইউকে কেন্ট ভ্যারিয়েন্ট, ব্রাজিলিয়ান, সাউথ আফ্রিকান, সকল বাকি সব ভ্যারিয়েন্ট এক্সেপ্ট ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, বাকি 4টাই আমরা ওই স্মার্ট পিসিআর দিয়ে 10 পাউন্ডে করা যাবে। অথবা ওইটা ইন্ট্রোডিউস করে দিই আমরা ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, এগুলোকে হাজার হাজার করি, তাহলে পরে হবে কি আমরা ট্রেনটা বুঝে ফেলবো, অল্প খরচে ট্রেনটা বুঝে ফেলবো, এবং কোনো এক্সপার্টিসও লাগবে না। এগুলো মাল্টিপ্লেক্স দিয়ে করবে খুবই সহজে। আমি আশা করবো যে রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তারা কঠোর হবেন, বিজ্ঞানের সঙ্গে চলবেন, এবং রাষ্ট্রের সকল মেশিনারিকে ইন্টিগ্রেটেড ভাবে এই মহামারীতে সংযুক্ত করবেন। এটা শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্বে রেখে দিবেন না। আসলে এই যে জি, অধ্যাপক নাজমুল ইসলাম, মানে এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করি যে আমরা আসলে কতটা কঠোর হতে পেরেছি। যেমন যশোর থেকে পালিয়ে গেলেন এবং প্রায় 7-8টি জেলা তারা সফর করে ফেললেন করোনা আক্রান্ত, এরকম বেশ কয়েকজন। গত পরশু দিনও দেখেছি যে 2 জন পালিয়ে গেছেন যশোর হাসপাতাল থেকে। মানে এরপরে আমরা তো কোনো উদাহরণ তৈরি করতে পারিনি যে কেউ যদি পালিয়ে যান তারপরে তার জন্য শাস্তিটা কি, বা তার প্রতি আমরা কতটা কঠোর হয়েছি, সেই উদাহরণও কিন্তু নেই।
মাহবুব ধন্যবাদ। যারা পালিয়ে গিয়েছিলেন আপনি সেই অংশটি বলেছেন, বাকিটুকু আমি বলি। 24 ঘন্টারও কম সময়ে তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ধরে এনেছে, কোয়ারেন্টাইনে তাদেরকে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কাজেই পালিয়ে যাওয়াটা যত সহজ ছিল, আইনের হাত থেকে পালিয়ে যাওয়া তত সহজ হয়নি। আমি একেবারে অন রেকর্ড আপনাকে এটি বলতে চাই। দ্বিতীয়টি হচ্ছে, যারা পালিয়ে যাবেন, এরকম করোনার সংক্রমণের ঝুঁকি ছড়াবেন, পুলিশ প্রশাসনকে কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, তারা কিন্তু মামলা করবেন। যারা রোগী তারা প্রথমে চিকিৎসা যেটুকুন পাওয়ার সেটুকুন পাবেন, কোয়ারেন্টিনের সময়টা চলে যাবে এবং তারপর দেশের প্রচলিত আইনে যা বিধান আছে সেটি কিন্তু তাদেরকে ভোগ করতে হবে। এখানে আপোষ করবার কোনো সুযোগ নেই। প্রফেসর সাইদুর রহমান খসরু যেটি বলছিলেন তার সঙ্গে কিন্তু আমাদের দ্বিমত নেই। আমাকে আপনি মাঝখানে যেখানে থামিয়ে দিয়েছিলেন, আমি বলছিলাম যে মধ্যপন্থা। সরকার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে ঈদের বন্ধে যাওয়ার সময় শিমুলিয়া ফেরিঘাট বা এপাশে ওপাশে যে দৃশ্যপট তৈরি হয়েছে, সেখানে মানুষের সমুদ্রের মাঝখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তার আইনের যে প্রয়োগটি করতে পারতেন, তারা কিন্তু অসহায়ের মতো এবং এটা নিয়ে আমরা অসহায় অবস্থাটি আমরা দেখতে চাই না। না, নিশ্চয়ই। এবং সেখানে পরিস্থিতিও তৈরি হয়েছিল, ফেরি খুলে দেওয়া ছাড়া আসলে তাদের হাতে আর উপায়ও ছিল না, কারণ আমরা বিজিবিও মোতায়েন হতে দেখেছি। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে অ্যাম্বুলেন্স পারাপার, রোগী পারাপারের জন্যও আসলে যখন ফেরিটা ছাড়া হয়েছে, সেই ফেরিতে অ্যাম্বুলেন্সও উঠতে পারেনি। অধ্যাপক নাজমুল ইসলাম, এরকম পরিস্থিতি আমরা দেখতে চাই না। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে, না হলে আলোচনাটা বড় করা যেত, আরেকদিন হয়তো সুযোগ পাবো। অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে।